ক্ষয়ক্ষতি কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে দিলশানি বলল, এখন বিয়ে করনি সৌম্য? জীবনে সবকিছুরই নির্দিষ্ট একটা সময় থাকে। এখনো সময় আছে, তুমি নিজেকে গুছিয়ে নাও। আমার বিয়ে হয়ে গেছে, স্বামীর সংসারে ভালোই আছি। তুমি কেন এখনো অতীতে পড়ে আছো বলো তো? নিজেকে নিয়ে একটু ভালো। সৌম্য চোখ বুজে সটানভাবে দাঁড়িয়ে রইল। কি গুছিয়ে মিথ্যেটাই না বলে দিল দিলশান, ছলনাময়ী। সৌম্য প্রশ্নের বাণ ছুড়ে দিয়ে বলল, তোমার গলাটা বেজা লাগছে কেন দিলশান হায়াত? তুমি কি কাঁদছো? দিলশান দ্রুত চোখ মুছে গলা খাকারি দিয়ে বলল, কোথায় ভেজা? কাল রাতে তোমার দুলাভাইয়ের অনুরোধে একটা আইসক্রিম খেয়েছিলাম। আমার ঠান্ডার সমস্যা আছে, তা তো জানোই। তাই গলাটা একটু বসে গেছে আর কি। ঠিক হয়ে যাবে রাতে ঘুমোলেই। সৌম্য অশ্রুভেজা চোখে কৃত্রিম হেসে বলল, আর কত মিথ্যে বলবে দিলশান হায়াত? বুক কাঁপছে না তোমার? দিলশান কোনো জবাব দিতেই পারল না। সমীর তবে সবটা জানে, জানতেই পারে সত্যি কখনো লুকায়িত থাকে না। তবে কেন কল দিয়েছে সৌম্য? সান্ত্বনার নামে পরিহাস করার জন্য? তরি আতঙ্কিত হয়ে পুকুরে পাড়ে বসে আছে। আজান পড়েছে একটু আগেই। পুকুরটা আহসানদেরই, তবে এই পুকুরে কেউ গোসল করে না। মাজদাক আসলে মেয়ে মানুষের পুকুরে গোসল করাটা ঠিক পছন্দ করেন না। পুকুরে মাজদাকার আহসান শখের বশে পোনা মাছ ছেড়েছিলেন। মাছগুলো বেশ নাকি বড় হয়েছে। কিছুদিনের মধ্যেই পিতা পুত্র পুকুরে জাল ফেলবেন। তরির মনটা একটু ভালো নেই। কাল পরীক্ষার রেজাল্ট দিবে। কি যে হয় কে জানে। যদি আহসানের মনের মতো রেজাল্ট না হয়। ভয়ে তরির মরমর দশা প্রায়। তরিকে পুকুর পাড়ে বসে থাকতে দেখে তার পিছু পিছু রুমি এলো। রুমির পরনে লাল কামিজ। আহসান তরি আর রুমিকে একই রকম সেলোয়ার কামিজ কিনে দিয়েছে। তরিটা নীল আর রুমিরটা লাল। তরি শাড়ি পরে বিধায় তার কামিজের সেটটা এখনো তোলা আছে। রুমির অবশ্য নতুন জামা ফেলে রাখাবার মতো এত ধৈর্য নেই। মনে বেজায় আনন্দ নিয়ে সে নতুন জামাখানা পরে নিয়েছে। রুমির এখন একেবারেই চিন্তা চেতনা নেই। তরির পরীক্ষার মাঝেই রুমির রেজাল্ট আউট হয়েছে। 4 পয়েন্ট পেয়ে পাশ করে গেছে সে। শোভা অবশ্য রুমির রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না। রুমিকে বেশ বকুনিয়ে দিয়েছিলেন। যদিও মামের মন কষাকষির স্থায়িত্ব ছিল খুবই কম। মাজদাক সারোয়ার রুমির পক্ষ নিয়ে বলেছিলেন, সবার মেধা মস্তিষ্ক একরকম হয় না। সবার সঙ্গে মেয়েকে তুলনা দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। সবাই একই বৈশিষ্ট্যের হলে তো পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররাই বেঁচে থাকতো। ওকে ওর মতো ছেড়ে দাও। ওর যতটুকু যোগ্যতা ততটুকুই অর্জন করতে দাও। খামোখা মেয়ের উপরে বোঝা চাপিয়ে দিও না। কেউই পরে রুমিকে আর কিছু বলতে পারেনি। রুমির খুশি আর দেখে কে। পড়া নেই, শোনা নেই। সারাদিন শুধু টিভি আর পাশের বাড়ির উর্মির সঙ্গে গল্প। কি স্বপ্নের মতো জীবন। ননদ ভাবির গল্পের মাঝেই বাইকের আওয়াজে উভয়ই ফিরে তাকালো। আহসান এ সময়ে কখনোই বাড়ি ফেরে না। তবে কে? তরি আর রুমিকে অবাক করে দিয়ে বাইক থেমে নামলো রঙ্গন। রুমি তরির দিকে তাকিয়ে রঙ্গনকে ইঙ্গিত করে ভেঙচি কেটে বলল, এসেছে স্বয়ং খান্নাস চিন, ফাজিল চন্দ্র দেবদাস। এই ভর দুপুরে আমাদের বাড়িতে কি করছে ভাবি? তরি জবাবে বলল, আহসান যাবার সময় মায়ের হাতে একটা বই দিয়ে গেছেন। বলেছেন রঙ্গন ভাই আসলে তাকে দিতে। বইটাই নিতে এসেছেন বোধহয়। তরি রুমিকে পুকুর পাড়ে ফেলে উঠে যেতে চাইলে রুমি তরির হাত ধরে বলল, যেও না ভাবি, ফাজিল চন্দ্র দেবদাসটা যাক, তারপর যাব। এর চেহারা দেখতেও ভালো লাগে না আমার, হিটলার। রঙ্গন দরজায় নক করতেই শোভা বেরিয়ে এলেন। রঙ্গন শোভাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন খালাম্মা? আহসান আপনার কাছে কোনো বই দিয়ে গেছে? সকালে আসার কথা ছিল। আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। পরে আহসান ফোন করে বলল আপনার কাছে বইটা রেখে গেছে। শোভা সালামের জবাব নিয়ে বলল, আমি ভালো আছি বাবা। আহসান অনেকক্ষণ বসেছিল তোমার জন্য, পরে দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল। তুমি এই রোদের মধ্যে এসেছো বাবা, বসো একটু। রঙ্গন ভেতরে গিয়ে বসল। যেদিন থেকে নাহার বেগম বলেছিলেন রঙ্গন সরকারি চাকরি পেলেই রুমিকে বউ করে ঘরে তুলবেন, সেদিন থেকে রঙ্গনের পড়াশোনার তোড়জোড় শুরু। সেই দিন সারাদিন পড়ার টেবিল ছেড়ে ওঠেই না সে। নাহার বেগম অবশ্য ছেলের উন্নতি দেখে বেজায় খুশি। ভার্সিটি জীবনের পরে ছেলের পড়াশোনা চাঙ্গে উঠেছিল।
এখন আবার সব ঠিকঠাক হয়েছে ভেবে তিনি খুব খুশি। শোভা রান্নাঘর থেকে এসে বললেন, আজকে গরুর মাংস রান্না করেছি ঝাল করে। মনে আছে আগে আহসানের সঙ্গে খেলার ফাঁকে তোমাকে আর আহসানকে কত খাইয়ে দিতাম? কত তাড়াতাড়ি চোখের পলকে বড় হয়ে গেলে তোমরা। তুমি বসো, আমি খাবার বেড়ে আনছি, না খেয়ে যাবে না আজ। রঙ্গন প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সাই জানালো। খাওয়ার লোভে সে প্রকৃতপক্ষে বসেনি, সে বসেছে রুমিকে একটু দেখা লোভে। রুমি এতদিন স্কুলে যেত বিধায় রুমিকে রোজ দেখাটা খুব একটা কঠিন কিছু ছিল না। জ্বালাটা হয়েছে এখন, পরীক্ষার পর থেকে রুমির স্কুল যাওয়া বন্ধ। রঙ্গনেরও আয়েশ করে রুমিকে দুদণ্ড দেখার সময় হয় না। রুমি যখন ক্লাস শেষে স্কুল থেকে বের হতো, রঙ্গন এই সেই বাহানায় চুপি চুপি লুকিয়ে থাকতো। রুমি অবশ্য তাকে কখনো লক্ষ্য করেনি। দেখতে পেলে অবশ্য বিপদ ছিল। রুমির যা মেজাজ! শোভা ট্রেতে করে খাবার নিয়ে এসে রঙ্গনের সামনে রাখলেন। রঙ্গন খাবার হাতে নিয়ে এদিক ওদিক তাকালো। বাড়ি থেকে আসার সময় নাহার বেগম ঠেসে ঠুসে ভাত খাইয়ে পাঠিয়েছিলেন। রুমির জন্যই খেতে বসা। রুমি কোথায়? রঙ্গন খাবার মুখে পুরে বলল, খালাম্মা, আহসানের কাছে শুনেছিলাম রুমি আবার পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়নি এখনো। শোভা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 4 পয়েন্ট পেয়েছে রুমি। আর বলো না, মেয়েটার পড়াশোনার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই। কতবার কত টিচার রাখলাম বাড়িতে, কিসের কি ফাঁকেবাজ মেয়ে, টিচারকে গুনেও দেখে না। আহসানের বকুনিতে জোরাজুরিতেই যা একটু পড়তো, পড়ার টেবিলের সঙ্গে তো তার কোনো যোগাযোগই ছিল না। আহসান ঠেলে ঠুলে কোনো রকমে এবার সামনে নিয়েছে। আমি যে ওকে নিয়ে কী করি! রঙ্গন বিড়বিড় করে বলল, সেটাই তো, এত পরে কি হবে? বিয়ে দিয়ে দিন আমার সঙ্গে, আমার বউ আমি ঠিক বুঝে নেব। শোভা পানির গ্লাস হাতে নিয়ে বললেন। কিছু বললে বাবা? রঙ্গন কৃত্রিম হেসে বলল, বললাম যে খাবারটা খুবই মজা হয়েছে খালাম্মা, একেবারে ছোটবেলার মতো। শোভা হেসে রঙ্গনের প্লেটে আরো খাবার তুলে দিলেন। অতঃপর বললেন, দয়া করো তোমার বোনটার জন্য, আল্লাহ যেন ওকে একটু সুবুদ্ধি দেন। রঙ্গন মুখে হাসি রাখলেও মনে মনে শোভাকে ভেঙচি কেটে বলল, বোন না চাই, ওটা আমার বউ হয়, বউ, রুমি বউ। বহু কষ্টে খাবার শেষ করে শোভাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হলো। বাইক স্টার্ট দেওয়ার আগেই পুকুর পাড়ে চোখ পড়ল। ওটা রুমিনা, লাল জামা পরে 2 বিনুনি বেঁধে বসে আছে যে। রঙ্গন বাইক রেখে এগিয়ে গেল। পেছন থেকে তরিকে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাবি? রুমির দিকে তাকিয়েও বলল, কেমন আছো রুমি? খালাম্মার কাছে শুনলাম পাশ করেছো, মিষ্টি কোথায়? তরি কিছু বলার আগেই রুমি বলল, কষ্ট করে পড়লাম আমি, পরীক্ষা দিলাম আমি, পাশও করলাম আমি, সেখানে আপনি মিষ্টি খেতে চাচ্ছেন কেন? তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রঙ্গন হেসে জানালো সেও ভালো আছে। তরির সঙ্গে কথা বলার ফাঁকে কৌশল করে আর চোখে বারবার রুমিকে দেখলো মেয়েটা। কেন যে তাকে দেখলেই মুখটা ভোতা করে রাখে, একটু ছোটালিয়ে মিষ্টি হাসলেও তো পারে। বড় হওয়ার পর রুমি কখনোই তার সঙ্গে হেসে কথা বলেনি। পাজি মেয়ে রুমি। কাজের চাপে আহসান আজ দুপুরে বাড়িতে ফেরেনি। মাজাক সারোয়ার এসেছিলেন। যাওয়ার সময় আহসানের জন্য টিফিন বাক্সে খাবার নিয়ে গিয়েছেন। সব কিছু শেষ করে ফিরতে ফিরতে 8টা বাজলো। ঘরে ঢুকতেই দেখলো তরি এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। কাল সারা রাত রেজাল্টের টেনশনে মেয়েটা ছটফট করেছে, ঘুম হয়নি ঠিক মতো। আহসান বিছানায় উঠে তরিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডোবালো। তরি আহসানের অস্বস্তি টের পেয়ে নিদো নিদো গলায় বলল, আপনি আজ দুপুরে এলেন না কেন? আহসান তরির কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলল, কেন, তুমি মিস করছিলে আমায়? তরি সপাটে কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলল, একটুও না, আপনি একটা পচা বাজে লোক, আপনাকে একটু মিস করিনি। আহসান আর কিছু বলল না। তরির গালটা আজলায় পুড়িয়ে গভীর চুমু খেলো। তরিও কি কম যায় নাকি? লাজ লজ্জার মাথাকে আহসানের গালে ঘাড়ে আর নাকে চুপ করে সেও চুমু খেলো। আহসান তরির পিঠে নাক ঘষতে ঘষতে বলল, আমার তুলতুল। তরি পাশ ফিরে আহসানের বুকে মাথা রেখে বলল, আজকে আমার মনটা একটুও ভালো নেই, কাল সকালে রেজাল্ট দেবে জানেন। আহসান তরি থুতনিতে চুমু খেয়ে বলল, দিক, তাতে কি?
তরি ভীত সন্ত্রস্ত গলায় বলল, বোর্ডে যদি ভুল খাতা দেখে, যদি রেজাল্ট ভালো না হয়, যদি ফেল আসে। আহসান মজার ছলে বলল, আসুক, ফেল আসলে একটা সুন্দর রিক্সাওয়ালা ধরে তোমায় বিয়ে দিয়ে দেব। তরি হতাশ দৃষ্টিতে আহসানের পানে চাইল। এই সিরিয়াস মুহূর্তেও লোকটা তাকে নিয়ে এভাবে মজা করছে। বাজে লোক একটা। রাতে ভয়ে তরি ঠিকঠাক ঘুমোতেই পারল না। সকাল 11টায় যখন রেজাল্ট পাবলিশ হলো, আহসান ফোন হাতে নতমুখে তরির কাছে গিয়ে বলল, এত খারাপ রেজাল্ট কি করে করলে তরি? তোমাকে কি আমি কিছুই পড়াইনি? তরি ভয়ে কেঁদে ফেলল। কান্না ভেজা চোখে বলল, কত পেয়েছি আমি, অনেক বেশি খারাপ হয়েছে। আহসান মুখ উঁচু করে ফোনটা তরির দিকে তাক করে বলল, হ্যাঁ, অনেক খারাপ, A+। তরি বড় বড় চোখে আহসানের দিকে তাকালো। আহসান দুপাটি দাঁত বের করে ফোন হাতে কোমরে হাত চেপে হেসেই যাচ্ছে। তরি কিছু বলতে পারল না। আকস্মাৎ তরি ঢলে পড়ল নিচে। আহসান দ্রুত তরিকে কোলে তুলে নিল। পাশ করার খুশিতে বেহুশ হয়ে গেল মেয়েটা। কি সাংঘাতিক ব্যাপার! তরিকে নিয়ে নিশ্চয়ই পত্রিকায় কলাম ছাপা হবে, টাইটেল হবে, পাশ করার খুশিতে বেহুশ হয়ে স্বামীর কোলে ঢলে পড়েছেন প্রাক্তন দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাভানা রশিদ তরি। পুরো বাড়িতে আনন্দের পুলকিত আবেশে ছড়াছড়ি। প্রথম কারণটা তরির A+ পাওয়ার খুশিতে, আর দ্বিতীয় কারণটা হলো A+ পাওয়ার খুশিতে তরির অজ্ঞান হয়ে যাওয়া। তরিকে কোলে নিয়ে আহসান তখন পানি ছিটা দিয়েছে এবং দীর্ঘ আধা ঘন্টা শোভা আর রুমি তরির মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফিরেছে। সে কি হাসাহাসি তরিকে নিয়ে। তরি লাজুক মুখে ভেজা চুল নিয়ে নিজের পাশে মিষ্টি খেলো। তরি জ্ঞান হারানো নিয়ে এত মাতামাতির মাঝে মাজদা কি মিষ্টি আনিয়েছেন। মধুবিবি তো তরির সামনে বারবার বলেই যাচ্ছেন, দেখছো, কইছিলাম না খাজা বাবার মাজারের তাবিজ কোনোদিন বিফলে যায় না। ঠিকই তো, ভালো মতো পাশ দিয়ে বাইর হইলা। আজকা আর একবার যাইও আমার সঙ্গে, মানতের মোমবাতি মাজারে দিয়ে আসমু। মধুবিবির কথা শুনে আহসান পাশ ফিরে মুখে হাত দিয়ে হেসে ফেলল। ইস, তাবিজের লেখাটা যদি একবার মধুবিবিকে পড়ে শোনাতে পারত। সেদিন সকালে আর আহসান কাজে গেল না। দুপুরের খাবার খেয়ে একেবারে কাজে গেল। মাজদাক অবশ্য মিষ্টিমুখ করেই কাজে চলে গিয়েছেন। আহসানের কাঁধে খুশির আনন্দে আলসেমি ভর করেছে। কি যে হলো তার, তরিকে ফেলে কাজে যেতে ইচ্ছেই হলো না। দুপুরে খেয়ে নিজেকে বেশ ঠেলে ঠুলে অফিসে গেল সে। আজ শোভা তরির খুশিতে পোলাও আর রোস্ট রান্না করেছে। তরির সবচেয়ে পছন্দের খাবার পোলাও রোস্ট বলেই এই আয়োজন। তবে দুঃখের বিষয়, এত পছন্দের খাবার হওয়া সত্ত্বেও তরি খেতেই পারল না। খাবারটা মজা হয়েছে, কিন্তু তরির শরীরটা আজ ভালো নেই। মুরগি তো মুখে ছোঁয়াতেই পারল না, কেমন তিতকুটে একটা গন্ধ। অনেক কষ্টে অল্প কটা সাদা পোলাও খেলো, তাও হজম হলো না। খেয়ে দিয়ে উঠতেই গড়গড়িয়ে বমি হলো। তরি সবার শেষেই খেতে বসেছিল। শোভা কয়েকবার আহসানের সঙ্গে তরিকে খেতে জোরাজুরি করেছিলেন। তরি শরীর খারাপের অজুহাত দিয়ে পরে খাবে বলে এড়িয়ে গিয়েছিল। সবার খাওয়া শেষে রুমি আর তরি একসঙ্গে খেতে বসেছিল। তরির বমি হওয়ার পরপরই মাথা চক্কর দিয়ে উঠল। রুমি তরিকে পিছন থেকে ধরে বলল, কি হয়েছে ভাবি, শরীর খারাপ? তরি রুমির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, সকাল থেকে জানি না কি হলো, মাথাটা কেমন যেন ঘুরছে, গাটাও কেমন যেন গুলিয়ে আসছে। রুমি তরিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বেশি খারাপ লাগছে ভাবি, একটু স্যালাইন গুলে দিই। তরি মাথা দুলিয়ে না বোঝালো, ফের বলল, কিছু লাগবে না, আমি একটু ঘরে গিয়ে ঘুমোলেই ঠিক হয়ে যাবে। রুমি আর কিছু বলল না। তরিকে ঘরে দিয়ে এসে ফ্যানের পাখাটা বাড়িয়ে দিল। সবার ঘরে উকি দিয়ে দেখলো সবা ঘুমাচ্ছেন। আজ সকাল থেকেই বাড়িতে কাজ একটু বেশি ছিল কিনা। প্রথমে সব তরি তরকারি কুটে ফেলেছিলেন। তরির পাশের খবর শুনে সব ফ্রিজে রেখে আবার মশলা বেটে রোস্ট চুলোয় দিয়েছিলেন। রুমি মধুবিবির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় মধুবিবি বললেন, এই রুমি, এদিকে আয় তো। রুমি দরজা ধরে উকি দিয়ে বলল, কি হয়েছে বুবু? মধুবিবি আলনা থেকে বোরকা বের করে বললেন, তোর ভাবিরে বল ভালো কাপড় পইরা ঘুমটা দিতে, খাজা বাবার মাজারে মোমবাতি দিতে যামু। রুমি প্রত্যুত্তরে বলল,
ভাবি কিভাবে যাবে? ভাবির তো শরীর ভালো নেই। মধুবিবি পানের পিক ফেলে বললেন। কেন, কি হয়েছে তার? রুমি ঘরে এসে বলল, জিজ্ঞেস করলাম, ভাবি বলল শরীর ভালো নেই, খাবার টেবিলেও তেমন কিছু খায়নি, যা খেয়েছিল বমি করে উগলে দিয়েছে। মধুবিবি সবটা শুনে রুমিকে বললেন, আমি একটু তোর ভাবির কাছে গেলাম, তুই আমার ঘরে ব। মধুবিবি সচরাচর তরিদের ঘরে সেভাবে আসেন না। আজ কি হলো কে জানে। ঘরে ঢুকেই তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই বউ, কি হয়েছে তোমার? তরি মধুবিবির গলা শুনে মাথা তুলে কোনো রকমে উঠে বসলো। টলমল করতে করতে বলল, কিছু না বুবু, ওই মাথাটা একটু ঘুরছে। মধুবিবি তরিকে ভালো মতো পর্যবেক্ষণ করলেন। তার চেনা চোখ কখনো ভুল করতেই পারে না। তরিকে ফিসফিস করে বললেন, এই মাসের সবকিছু ঠিকঠাক হয়েছে তোমার? তরি প্রথমে বুঝতে পারল না। মধুবিবি আবার ইঙ্গিত করতেই বলল, না বুবু। মধুবিবি তরিকে ইশারায় উঠে দাঁড়াতে বললেন। তরি উঠে দাঁড়াতেই মধুবিবি তরির পেট টিপে চুপে কি যেন দেখতে লাগলেন। তরির সেসব ঠিক বুঝল না। মধুবিবি তরির শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে বললেন, তুমি হাত মুখ ধুইয়া বসো, আমি দিলুর মারে ফোন লাগাইতাছি। তরি ধীর পায়ে হাত মুখ ধুতে চলে গেল। মধুবিবি ঘরে গিয়ে রুমিকে নিজের বাটন ফোনটা দিয়ে বললেন, দিলুর মারে একটা ফোন লাগাতো রুমি, আমার নাম নিয়া বল তাড়াতাড়ি আইতে। আধা ঘন্টা পরে দিলুর মা সত্যি সত্যি এলো। বোরকা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। তরি তাকে দেখে উঠে দাঁড়ালো। মধুবিবি দিলুর মাকে উদ্দেশ্য করে বললেন, বউয়ের মাথা ঘোরে, বমি হয়, আমার মনে হইতাছে পেটে পোনা আসছে, তুমি একটু ভালো মতো দেখো তো। দিলুর মা, বয়স হইছে, ভুলও হতে পারে। দিলুর মা তরিকে বিছানায় বসিয়ে কি সব অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞেস করলেন। মধুবিবির মতো পেট টিপে দেখলেন, চোখ জিহবা সব দেখলেন। তারপর মধুবিবিকে বললেন, যা ভাবছেন তাই চাচি, পেটে সন্তান আইছে। মাসিকের তারিখ ধরলে 1 বা 1.5 মাসের মতো চলে। তাও একটু ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাইয়া দেখেন, খাওয়া দাওয়া বাড়াই দেন। বইয়ের শরীর অনেক দুর্বল, এমনি চিকনে চাকনা, তার মধ্যে এখন পেটে আর একজন। খেয়াল রাখেন চাচি, আমি আসি। তরি সবটা শুনে বিস্মিত। খালাম্মা এটা কি বলল? আহসান বারবার করে বলে দিয়েছিল এখন যেন সন্তানের কথা তরি মাথায় না আনে। পিলগুলো তো ঠিকঠাক নিয়েছিল। বাবুটা কিভাবে এলো পেটে? বাবুটার জন্যই কি আজকাল এত খারাপ লাগে? শুধু বমি পায় আর দুর্বল লাগে? তরি আহসানের বলা কথাগুলো মনে করতেই ভয়ে আতঙ্কে কেঁদে ফেল। আহসান বাবুটার কথা শুনলে তাকে আর আস্ত রাখবে না। যদি বার করে দেয় বাড়ি থেকে, বাবুটাকে যদি না মেনে নেয়। তরি বালিশে মুখ গুজে ঠোঁটে আঁচল গুজে কাঁদতে লাগলো। মধুবিবি তরির কান্না দেখে হতবিহ্বল হয়ে বললেন, শরীরটা কি বেশি খারাপ লাগতাছে? এমনি কান্তাছো কেন? 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত কইরা দেই। তরি মধুবিবির শাড়ির আঁচল চেপে ধরে বললেন, বুবু, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। উনি এখন বাবু চান না। উনি বলেছিলেন বাবুর কথা যেন এখন একেবারেই মাথায় না আনি আমি। উনি যেই ওষুধগুলো খেতে বলেছিলেন আমি তো ওগুলো খেতাম। বাবুটা কিভাবে চলে এলো? উনি জানতে পারলে ছেড়ে দেবেন আমায়। আমি সত্যি বলছি বুবু, আমি বাবুটাকে আনিনি। বাবুটা কি করে এলো আমি জানি না। কি করবো এখন আমি? ওষুধ খেয়ে নষ্ট করে ফেলবো বাবু। তরিদের কয়েক বাড়ি পরেই আনিস চাচাদের বাড়ি। আনিস চাচার দুটো বাবু। প্রথম বউ হঠাৎ স্ট্রোক করে মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেছিলেন। বিয়ের সময় নতুন চাচিকে শর্ত দিয়েছিলেন কোনোদিন সে বাবু নিতে পারবে না। কিন্তু বিয়ের 8 মাস পরে কিভাবে যেন নতুন চাচির পেটে একটা বাবু চলে আসে। আনিস চাচা বাবুটার কথা শুনেই এলাকায় শালির বসিয়েছিল। মুরব্বীদের সামনে বেলি চাচিকে বলেছিল যে বাচ্চাটা রাখলে চাচিকে সে তালাক দেবে। সংসার হারানোর ভয়ে পরে বেলি চাচি বাবুটা ওষুধ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আহসান এখন যদি সত্যি সত্যি তরির নামে সালিশ বসায়। ভয়ে তরির মুখ লাল হয়ে গেল। মধুবিবি তরির অবস্থা দেখে বললেন, সিসি বউ, সিসি, কি কও এইসব বউ? পেটের পহেলা প্রথম বাচ্চা, আল্লাহর রহমত, এমনি নষ্ট করতে চাও? শোনো, বাচ্চাটা আল্লাহ তোমারে রহমত হিসাবে দিছে। আমার আহসানের আমি ভালো কইরা চিনি।
বাড়ি ফিরলে শান্ত হইয়া তারে বুঝাইয়া বললে সে বুঝবে।